তো গতদিন হচ্ছিল আমরা স্ল্যাব ডিজাইনের পার্টটা শুরু করছিলাম। জাস্ট একটু আগে থেকেই আসতেছি তোমাদের কন্টিনিউটি বোঝা রাখার জন্য। সেটা হলো যে আমাদের একটা স্ল্যাব ডিজাইন করতে বলা হচ্ছিল, যেটার থিকনেস দেওয়া ছিল না। আমরা হলো মিনিমাম একটা থিকনেস ধরে নিয়েছিলাম তার সাপোর্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করে, এবং দেন হচ্ছিল তার উপর যে ইউডিএল লোডটা আসতেছে টোটাল ডেড লোড এবং লাইভ লোড মিলে সেটা ক্যালকুলেট করে টোটাল কতটুকু লোড আসতেছিল ইন টার্মস অফ এরিয়া লোড সেটা বের করছিলাম। বের করে আমাদের 12 ইঞ্চির স্ট্রিপ ধরে আমরা অ্যানালাইসিস করতে চাচ্ছিলাম। তো সেই 12 ইঞ্চি স্ট্রিপের জন্য আমাদের মোমেন্ট বের করতে হবে তিন জায়গায়, একটা এক্সটেরিয়র নেগেটিভ, ইন্টেরিয়র নেগেটিভ এবং হচ্ছে পজিটিভ মোমেন্ট। এই তিনটা জায়গায় হচ্ছে আমাদের মোমেন্ট বের করার কথা ছিল। তো আমরা যেটা করছিলাম যে এসিআই কোডের বা এসিআই এর যে গাইডলাইন আছে সেটার মোমেন্ট কোএফিশিয়েন্ট ইউজ করছিলাম। এখানে কোএফিশিয়েন্ট মাল্টিপ্লাইড হচ্ছিল ডাব্লিউ ইউ এল স্কয়ার। এটা দিয়ে আমরা আসলে মোমেন্ট গুলো বের করছিলাম যে মিড স্প্যানে কত, এক্সটেরিয়র ইন্ডিয়া কত, ইন্টেরিয়র ইন্ডিয়া। দেন আমরা এইখান থেকে যেটা ম্যাক্সিমাম মোমেন্ট ছিল সেই মোমেন্টটাকে ধরে আমাদের যে ডেপথ আছে স্ল্যাবের সেটাকে চেক করছিলাম, যেটা ওকে আছে অথবা ওকে নাই সেটা। আমরা হচ্ছে হলো ডি রিকোয়ার্ড বের করছিলাম। ডি রিকোয়ার্ড এর যে নর্মাল অ্যানালিটিক্যাল ফর্মুলা আছে সেটা দিয়ে। ডি রিকোয়ার্ডটা যদি আমাদের যে ডি আমরা প্রোভাইড করতেছি দ্যাটস মিন থিকনেস মাইনাস হচ্ছে কভার, সেই ডি এর চেয়ে কম হয় তার মানে ওকে আছে। তার মানে আমরা ডি প্রোভাইডেড যেটা দিচ্ছি সেটা হলো ডি রিকোয়ার্ডের থেকে বেশি আছে, উল্টাভাবে দিলে তাহলে এটা আমাদের ওকে ছিল। তো ডিএফতে ওকে হওয়ার পরে আমরা হচ্ছে ফার্দার এটা রিইনফোর্সমেন্ট কতটুকু লাগবে সেটা চেক করতেছিলাম। তো রিইনফোর্সমেন্ট চেকের সময় আমাদের প্রথমে যে দুটা জিনিস বের করতে হয় সেটা হচ্ছে মিনিমাম কতটুকু রিইনফোর্সমেন্ট লাগবে। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে কত স্ট্রেংথের স্টিল আমরা ব্যবহার করতেছি তার উপরে। আমরা একটা টেবিল দেখে এই জিনিসটাকে বের করে নিয়ে আসছিলাম যে কতটুকু স্টিল লাগবে। এটা ছিল 0.0018 বিটি, যেটা এফওয়াই হচ্ছিল 60 কেএসআই এর জন্য বেসিক্যালি ছিল। আমরা দেখতে পাচ্ছিলাম যে 0.14 ইঞ্চি স্কয়ার পার ফিট আমাদের রিইনফোর্সমেন্ট লাগবে। আর ম্যাক্সিমাম স্পেসিং ছিল হচ্ছিল 5টি অথবা হচ্ছিল 18 ইঞ্চ, এর মধ্যে যেটা মিনিমাম। এখানে যদি দুইটাকে ক্যালকুলেট করি তাহলে দেখা যাবে যে 18 ইঞ্চিটাই মিনিমাম আসতেছে। তাহলে আমরা 18 ইঞ্চিটাকে অ্যাডপ্ট করলাম। এই দুইটা ইনফরমেশন আমি বের করে নিয়ে দেন হচ্ছিল আমি বিভিন্ন জায়গায় স্টিলের পরিমাণটা বের করে ফেললাম। তো আমাদের ইন্টেরিয়র ইন্ডে মোমেন্টের ভ্যালু ছিল হচ্ছে 6.43 ফিট পার ফিট। সেটাকে আমরা হচ্ছে এখানে ট্রায়াল এন্ড এররের মাধ্যমে কতটুকু স্টিল লাগবে সেটা বের করব। প্রশ্ন আসতে পারে যে ট্রায়াল এন্ড এরর কেন লাগবে, কারণ হচ্ছে হলো যখন আমরা এএস বের করি সেখানে কম্প্রেশন জোন, যে স্ল্যাবটা চিন্তা করতেছি, স্ল্যাবে যদি এটা লং সেকশন চিন্তা করি, এখানে কম্প্রেশন হবে, এখানে টেনশন হওয়ার কথা, যেটা বিমে তোমরা পড়ে আসছো। কম্প্রেশন জোনটা কতটুকু সেটা আমরা আসলে জানি না। তো আমরা ইনিশিয়ালি ধরে নেই যে 1 ইঞ্চির একটা কম্প্রেশন জোন যদি থাকে তাহলে কতটুকু স্টিল লাগবে। সেই স্টিলটাকে আমরা যদি ব্যবহার করে কম্প্রেশন জোনটাকে বের করি এ, তাহলে সেটা দেখা যাচ্ছে যে 0.42 ইঞ্চি আসতেছে। আর আমরা ধরছিলাম হচ্ছে 1 ইঞ্চ। সো ফার্দার আমি যদি আবার এ ইকুয়াল টু 0.42 এইটা ব্যবহার করে স্টিল বের করি, দেখা যাবে যে এটার কাছাকাছি আসতেছে। তো যখন এই দুইটা খুব কাছাকাছি চলে আসবে তখন আমাদেরকে ট্রায়ালটা শেষ করতে হবে। তো এই যে রিইনফোর্সমেন্ট, এই রিইনফোর্সমেন্টটা হচ্ছে না আমাদের 0.27 ইঞ্চি স্কয়ার পার ফিট আসতেছে। তো এটা হলো ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট। এটা অবশ্যই মিনিমাম রিইনফোর্সমেন্টের থেকে বড় হতে হবে। আমাদের মিনিমাম রিইনফোর্সমেন্ট ছিল 0.14। এখানে দেখা যাচ্ছে যে আমাদের 0.14 থেকে এটা বড় আছে, আমরা এটাই প্রোভাইড করতে পারবো। এই যে রিইনফোর্সমেন্টটা 0.27 ইঞ্চি স্কয়ার পার ফিট, এটা হলো প্রতি 12 ইঞ্চিতে আমরা প্রোভাইড করতে হবে।
তো আমরা গতদিন আলোচনা করছিলাম যেভাবে আসলে প্রতি 12 ইঞ্চিতে 0.27 এটা ক্যালকুলেট করে এক্সিকিউট করাটা একটু ঝামেলা। তো আমরা যেটা করি যে এইভাবে না করে একটা নির্দিষ্ট রিইনফোর্সমেন্ট দিয়ে সেটাকে কত ডিস্টেন্সে বসাবো সেটি আসলে বের করতে হবে। আমরা বলছিলাম যে একটা ঐকিক নিয়ম দিয়ে ইজিলি এটা করা যায়, যেটা লাস্ট দিন আমরা ডিটেইলস আলোচনা করছিলাম। আমরা এখানে চাচ্ছি যে নাম্বার 4 বার ইউজ করার জন্য। তো নাম্বার 4 বার যদি ইউজ করি, নাম্বার 4 বারের এরিয়া ডিভাইডেড হচ্ছে হলো যতটুকু আমার রিকোয়ার্ড প্রতি ফিটে, সেই এরিয়া মাল্টিপ্লাইড হচ্ছে হলো 12টা আসছিল, যেটা আমরা প্রতি ফিটের কথা চিন্তা করতেছি সেই ক্ষেত্রে 12 ইঞ্চি দিয়ে মাল্টিপ্লাই করছি। এটা জাস্ট একটা ঐকিক নিয়মের জিনিস, এটা এখন থেকে মাথায় রাখতে হবে, বারবার আমরা ঐকিক নিয়মে যাব। এখান থেকে দেখতে পাচ্ছিলাম যে আমাদের প্রায় 8.8 ইঞ্চি হলো স্পেসিং লাগতেছে, তার মানে প্রায় 8.8 ইঞ্চি পর পর আমাকে রিইনফোর্সমেন্টটা বসা দিতে হবে। তো বসানোর ক্ষেত্রে আমরা কখনো 8.8 এরকম ভ্যালু আসলে দিই না, কারণ এটা এক্সিকিউট করা ঝামেলা। তো আমরা যেটা করব, লোয়ার রাউন্ডিং করব, অলওয়েজ লোয়ার রাউন্ডিং করব, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা লোয়ার রাউন্ডিং, মানে লোয়ার রাউন্ডিং করে আমরা ধরলাম যে 8.5 ইঞ্চি। এখন কেউ যদি এটাকে 8 ইঞ্চিও ধরো, তো টেকনিক্যালি তোমাকে আমি ভুল বলতে পারবো না, বাট তুমি 8 ইঞ্চি এটাকে ধরতে পারো, কিন্তু তুমি 7 ইঞ্চি বা ওরকম কিছু ধরবে না। এটা আমি জাস্ট 8 ইঞ্চি ধরতে এই কারণে বললাম যে প্র্যাকটিক্যালি যখন কাজ করবা 8.5 ইঞ্চিও তোমার কাছে মনে হবে যে আসলে 8.5 ইঞ্চি পর পর ওয়ার্কাররা আসলে বসাতে পারবে কিনা। এটা যদি তুমি কনফার্ম না হও, তুমি 8 ইঞ্চিও দিতে পারো, যে মেজারেবল, ইজিলি মেজারেবল একটা ডিস্টেন্স, সেভাবে দেওয়া যায়। তো এই রিইনফোর্সমেন্টটা যেহেতু নেগেটিভ রিইনফোর্সমেন্ট, যেহেতু এই জায়গাতে নেগেটিভ রিইনফোর্সমেন্ট, তো এই জায়গাটা রিইনফোর্সমেন্টটা হবে হচ্ছে না টপে। কারণ আমি যদি আমার স্ল্যাবের কথা চিন্তা করি, এখানে স্ল্যাবের হচ্ছে না টপে রিইনফোর্সমেন্টটা হওয়ার কথা, মানে কন্টিনিউয়াস এট টপ। এই যে স্পেসিংটা বের করলাম, স্পেসিংটাকে অবশ্যই আমাদের এস ম্যাক্স এর থেকে ছোট হতে হবে, এটা 18 ইঞ্চি। এটা আমাদের 18 ইঞ্চি থেকে ছোট আছে। এই পর্যন্ত আমরা গতদিন আসলে দেখছিলাম। আজকে এটারই কন্টিনিউশনে জাস্ট এই প্রসিডিউরটাই দেখব। আচ্ছা, তো এটা ছিল আমাদের ইন্টেরিয়র রেঞ্জ। নেক্সট আমরা যদি সেম কাজগুলো বাকি স্প্যানের যে অংশগুলো আছে সেটার জন্য করে ফেলি, যেমন মিড স্প্যান হচ্ছিল এই জায়গাটায়, এই জায়গাটায় আমাদের মোমেন্টের ভ্যালু ছিল হচ্ছিল 4.14 ফিট পার ফিট। এই মোমেন্টের জন্য আমাকে হচ্ছিল এখন ওই একইভাবে ট্রায়াল দিতে হবে, যে এস ইকুয়াল টু হচ্ছিল এম ডিভাইডেড 0.9 FY টি মাইনাস 70। এখানে ট্রায়াল দিয়ে আমরা পাচ্ছি 0.18 ইঞ্চি স্কয়ার পার ফিট। এখানে এই ইকুয়ালটা আমরা 1 ইঞ্চ অ্যাসিউম করে নিচ্ছি। ফার্দার এটাকে যদি ব্যবহার করি, তাহলে এর ভ্যালু আসে হচ্ছে 0.27 ইঞ্চ, এবং 0.27 ইঞ্চ যদি এর ভ্যালু ইউজ করি তাহলে আসতেছে 0.17, খুবই ক্লোজ চলে আসছে। তার মানে আমরা এখানে স্টপ করে দিতে পারি আমাদের ট্রায়ালটা। তো এটাকেও আমাদেরকে এএস মিনিমামের সাথে চেক করতে হবে। আমাদের এএস মিনিমাম ছিল হচ্ছে হলো 0.14 ইঞ্চি স্কয়ার পার ফিট। তো এটার থেকে বড় আছে, তার মানে আমাদের এটাও ঠিক আছে, আমরা ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট যেটা দিতে চাচ্ছিলাম সেটাই দিতে পারবো। তো এখানেও আমরা নাম্বার 4 বার ইউজ করতেছি। তো নাম্বার 4 বার যদি ইউজ করি তাহলে আমাদের স্পেসিংটা আসে, স্পেসিং ওই একইভাবে নাম্বার 4 এর হচ্ছে হলো এরিয়া ডিভাইডেড হচ্ছে হলো তোমার যতটুকু রিকোয়ার্ড আছে ফ্লেক্সারাল সেটা একটু 14.1 ইঞ্চি আমরা নেয়ার অ্যাবাউট হচ্ছিল 14 ইঞ্চির মতো করলাম। তো এখানের যে রিইনফোর্সমেন্টটা আছে এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছিল বটমে, কারণ এটা পজিটিভ রিইনফোর্সমেন্ট। আমরা যদি এখানে ড্র করতে চাই যে এই জায়গাতে রিইনফোর্সমেন্টটা হবে পজিটিভ রিইনফোর্সমেন্ট, সেটা বটমে হবে। এটাকেও আমাদের এস ম্যাক্স যেটা আছে 18 ইঞ্চি, এটা থেকে ছোট হতে হবে, সেটা ওকে আছে। মানে আমরা মাঝখানে বুঝতে পারতেছি যে নাম্বার 4 বার দিতে হবে প্রায় কত 14 ইঞ্চি পর পর, এইভাবে রিইনফোর্সমেন্ট দিতে হবে। আচ্ছা,
তো আশা করি এটা বুঝছো। আমি নেক্সটটায় চলে যাই, ওইখানে আরো কিছু জিনিস আসবে, সেটা নিয়ে আলোচনা করবো মেইনলি। এখন আমাদের এক্সটেরিয়র রেঞ্জ যেটা আছে এই জায়গাতে, এই এক্সটেরিয়র রেঞ্জের মোমেন্ট ছিল হচ্ছে হলো খুবই কম, 2.14 ফিট পার ফিট। আগের গুলো যদি ভালো করে খেয়াল করো, আগেরটা ছিল 4.14, এটা ছিল 6.43 ফিট পার ফিট। এবং সেই তুলনায় এখানে আসলে মোমেন্টের ভ্যালু অনেক কম, প্রায় অ্যাপ্রক্সিমেটলি ধরো 3/1 এখানে যা ছিল 6, এখানে এসে 2 হয়ে গেছে, বা এখানে ছিল 4, মানে এখানে যে মিডের হাফ হয়ে গেছে। এখন আমরা যদি একইভাবে ট্রায়াল দেওয়ার চিন্তা করি, তাহলে এস এর ভ্যালু প্রথমে আসতেছে, যদি ইকুয়াল টু 1 ইঞ্চ ধরি, 0.1 ইঞ্চি স্কোয়ার, খুবই কম। আগে যেটা ছিল 0.27 বা 0.17, সেটার তুলনায় এখানে অনেক কম আসতেছে। তাহলে আমি ফার্দার ট্রায়াল দিয়ে যেটা দেখলাম, 0.08 ইঞ্চি স্কোয়ার পার ফিট লাগতেছে। এইটাকে আমার অবশ্যই কার থেকে ছোট হইতে হবে, বড় হইতে হবে এস মিনিমাম থেকে। এস মিনিমাম ছিল আমাদের 0.14 ইঞ্চি স্কোয়ার পার ফিট। এটা হচ্ছে টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজের রিইনফোর্সমেন্ট, এস মিনিমাম যেটা। ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট আসতেছে আমার 0.08 ইঞ্চি স্কোয়ার পার ফিট, কারণ এটা এস মিনিমামের থেকে ছোট। আমি যদি এই ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্টটাকে প্রোভাইড করি, তাহলে এই স্ল্যাবটা টেম্পারেচার এবং শ্রিঙ্কেজের কারণে ক্র্যাকিং হয়ে যেতে পারে। সো আমরা এই কন্ডিশন যদি চলে আসে, তখন ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট না দিয়ে মিনিমাম রিইনফোর্সমেন্টটাকে প্রোভাইড করতে হবে। কারণ এটা যেহেতু ছোট, আমরা মিনিমাম রিইনফোর্সমেন্টটা প্রোভাইড করব। সেটা কত? 0.14 ইঞ্চি স্কোয়ার পার ফিট। 0.14 ইঞ্চি স্কোয়ার পার ফিট যদি দিতে চাই, তাহলে নাম্বার 4 ইউজ করে, তাহলে 0.2 নাম্বার 4 এর এরিয়া ডিভাইডেড 0.14 মাল্টিপ্লাইড 12, প্রায় 17.1 ইঞ্চি। আমরা নিয়ার অ্যাবাউট 17 ইঞ্চি করতেছি। এই 17 ইঞ্চিতে এসে আমাদের চেক করতে হবে যে এটা এস ম্যাক্স এর থেকে ছোট কিনা। এটা অনেক সময় দেখবা, যদি মিনিমাম রিইনফোর্সমেন্ট গভর্ন করে, এমনও হতে পারে যে এটা 20 ইঞ্চি আসতে পারে অন্য একটা কেসে। সেক্ষেত্রে এটা কিন্তু এস ম্যাক্স এর থেকে বড় হয়ে যাচ্ছে। এস ম্যাক্স এর থেকে যদি বড় হয়, সেক্ষেত্রে আমাদের এটা হবে হচ্ছিল নট ওকে। তাহলে আমরা কি করব? আমরা যেটা করব যে এই নাম্বার 4 বাড়ি 18 ইঞ্চি পর পর প্রোভাইড করব। যদি আমাদের হচ্ছিল এস ম্যাক্স থেকে কোনো কারণে বড় চলে আসে, সেটা আমরা দিতে পারবো না। অবশ্যই এস ম্যাক্স এর থেকে ছোট অথবা তার সমান হতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা যদি টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে যে এটা ম্যাক্সিমাম স্পেসিং এর থেকে বড় হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম স্পেসিংটা ইউজ করব। এখানে আমি একটু পজ দেই। এই জায়গাতে বুঝতে পারার কোনো সমস্যা আছে? কোশ্চেন একটু রেসপন্স করতে হবে। না স্যার, বুঝতে পেরেছি। এখন পর্যন্ত আমরা যে রিইনফোর্সমেন্ট গুলো বের করলাম, একটু যদি সামারাইজ করি, এইখানে আমরা জানি যে কিছু রিইনফোর্সমেন্ট দিতে হবে ইন্টেরিয়র নেগেটিভে। এখন পর্যন্ত যতটুকু ম্যাথমেটিক্যালি সলভ করলাম, এক্সটেরিয়রে কিছু রিইনফোর্সমেন্ট দিতে হবে, এবং জানি যে মাঝখানে কিছু রিইনফোর্সমেন্ট দিতে হবে। আমরা আসলে এর আগের চ্যাপ্টার এই ডিটেইলিং শিখে আসছি যে এই যে রিইনফোর্সমেন্ট গুলো আমরা প্রোভাইড করব, এটা তো হুট করে এসে একটা জায়গা ছেড়ে দেওয়া যাবে না, বা কেটে দেওয়া যাবে না, বা এই রিইনফোর্সমেন্টটাকে এখানে কি এত ছেড়ে দেওয়া যাবে না। সেটার জন্য আমাদের ডিটেইলিং দরকার। লাস্ট চ্যাপ্টারে আমরা থিওরিটিক্যাল কাট অফ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে হলো বিমের ক্ষেত্রে দেখছিলাম যে কিভাবে মোমেন্টের সাথে ভ্যারি করায় আমাদের হচ্ছিল রিইনফোর্সমেন্ট কাটতে হয়। আর তার সাথে আরেকটা যে জিনিস ছিল যে সিম্পলিফাইড ওয়েতে কিভাবে তোমার কাট অফটা করা যায়। তো সেটা আমি বলছিলাম যে ওটা আমি বিমের ক্ষেত্রে স্কিপ করছিলাম, তো সেটা আমরা এখন স্ল্যাবে ইউজ করব। তো এটা একটু আমি যদিও আগে আলোচনা করছি, আমি জাস্ট একটু আবার এখানে আলোচনা করতে হবে। সেটা হচ্ছে যে যদি একটা বিমের ক্ষেত্রে এরকম ইকুয়াল স্প্যান হয়, অলমোস্ট ইকুয়াল, ইকুয়াল বলতে অলমোস্ট ইকুয়াল, এটার ক্ষেত্রে কন্ডিশন ছিল যে অলমোস্ট ইকুয়াল হবে,
হয়তো বা 20% মতো ভ্যারি করতে পারে। তো সেই ক্ষেত্রে বলা ছিল যদি ম্যাসোনারি সাপোর্ট থাকে, মানে সিম্পল সাপোর্ট থাকে, তাহলে নেগেটিভ রিইনফোর্সমেন্টটা L1/4 এ কেটে দেওয়া যাবে। আর যদি ফিক্সড সাপোর্ট থাকে অথবা ইন্টেরিয়র সাপোর্ট থাকে তাহলে L1/3 তে চলে আসবে এই নেগেটিভ রিইনফোর্সমেন্টটা কাটার ক্ষেত্রে যে ডিসটেন্স। আর এই যে পজিটিভ রিইনফোর্সমেন্টটা আছে, পজিটিভ রিইনফোর্সমেন্টটা যদি সিম্পলি সাপোর্টেড থাকে তাহলে সাপোর্ট পর্যন্ত এক্সটেন্ড করতে হবে। আর যদি এরকম ইন্টেরিয়র সাপোর্ট অথবা ফিক্সড সাপোর্ট থাকে তাহলে কিছু রিইনফোর্সমেন্ট আমরা কেটে দিতে পারবো, বাকি রিইনফোর্সমেন্টটা কন্টিনিউ করতে হবে। কতটুকু কন্টিনিউ করব? ভিতরে 6 ইঞ্চি পরিমাণ কন্টিনিউ করব। আর কত দূরে কেটে দিতে পারবো এটা, সেটা বলতেছে L1/8 ডিস্টেন্সে কেটে দিতে পারবো। খুবই সিম্পল জিনিস ছিল, এইটাই আমরা আসলে এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। আমরা সহজ থেকেই আসি। ফার্স্টে হচ্ছিল যে আমাদের এই জায়গায়, তার মানে এটা হলো এক্সটেরিয়র ইন্ডে কত ছিল। সো এক্সটেরিয়র ইন্ড আমরা মাত্রই করে আসলাম যে এক্সটেরিয়র ইন্ডে হচ্ছে হলো নাম্বার 4 বার দিতে হবে, কত 17 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তার মানে এটা হলো নাম্বার 4 বার 17 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিব। এই নেগেটিভ বারটা আমরা কোথায় এসে কেটে দিব সেই ডিস্টেন্সটা আমাদের জানতে হবে সাপোর্ট থেকে। তাহলে এটা ছিল একটা ফিক্সড সাপোর্ট। এটা আমরা কতদিন কথা বলছিলাম যে এটা আসলে বিল্ট ইন্টিগ্রালি বলা আছে, তার মানে বিম এবং স্ল্যাব হচ্ছিল একই সাথে কাস্টিং করা ছিল, যার কারণে এটাকে আমরা ফিক্সড সাপোর্ট ধরতেছি। তার মানে আমাদের এই কন্ডিশনটা আর ফুলফিল করতেছে না, এটা কিন্তু সিম্পল সাপোর্ট হচ্ছে না এই জায়গাটাতে। তো এটা আমরা ব্যবহার করবো, আমরা এই যে এখানে ফিক্সড সাপোর্টের যে কন্ডিশনটা আছে সেটা ব্যবহার করবো। তার মানে আমাদের ক্ষেত্রে এটা আসছে L1/3। তাহলে L1/3 হলে L1 হচ্ছিল আমাদের জন্য 15 ফিট। তাহলে L1/3, তাহলে L1/3 হচ্ছে হলো 15/3। তার মানে 5 ফিট দূরে যে আমি এই রিইনফোর্সমেন্টটাকে কেটে দিতে পারবো। একইভাবে আমি যদি আমার নেগেটিভ রিইনফোর্সমেন্ট এইটাকে চিন্তা করি, এটাকেও বলা হচ্ছে যে L1 L2 জাস্ট L/3 বলি আমি, L/3 ডিস্টেন্সে আমরা এগুলো কেটে দিতে পারবো। মানে এটাও L/3 ডিস্টেন্সে কাটতে হবে। একইভাবে আমি যদি চিন্তা করতে চাই এইখানেও তাকে পরবর্তী স্প্যানে, এটা দুইটা স্প্যান ছিল 15 ফিটের, এইখানেও 5 ফিট দূরে যে কেটে দিতে পারবো আমরা। আর মাঝখানে তো অবশ্যই কন্টিনিউ করবো। তাহলে এই নেগেটিভ রিইনফোর্সমেন্ট গুলো আমরা এইভাবে চিন্তা করতে পারি। এখন আসি আমাদের পজিটিভ রিইনফোর্সমেন্ট। পজিটিভ রিইনফোর্সমেন্টকে এখানে দেখো যে একটা ইনফরমেশন বলা আছে 0 ইঞ্চ। এটার আসলে মিনিংটা হলো যে আমি যদি এখানে প্ল্যানটা একটু আঁকার চেষ্টা করি, ধরো এটা আমার হচ্ছিল স্ল্যাব। তো স্ল্যাবের ভিতরে আমাকে পজিটিভ রিইনফোর্সমেন্ট দিতে হবে। সেই রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে দেখো কিছু রিইনফোর্সমেন্ট আমি কেটে দিতে পারবো আর বাকি রিইনফোর্সমেন্টটা কন্টিনিউ করতে হবে। তার মানে আমার যদি এইটা হলো আমার ধরো স্ল্যাবের পার্টটা, তাহলে বলা হচ্ছে কিছু রিইনফোর্সমেন্ট স্ল্যাব তোমার সাপোর্ট পর্যন্ত কন্টিনিউ করবে। তার মানে সব রিইনফোর্সমেন্টই আমার আসলে প্রয়োজন হবে এই জায়গাটাতে মাঝখানে, যেহেতু এটা পজিটিভ মোমেন্ট। তো আমি কিছু রিইনফোর্সমেন্টকে বলা হচ্ছে যে সাপোর্ট পর্যন্ত কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, করে দিলাম, সাপোর্ট পর্যন্ত কন্টিনিউ করে দিলাম। আর কিছু রিইনফোর্সমেন্ট বলতেছে যে আমরা একটা নির্দিষ্ট ডিস্টেন্সে যে কেটে দিতে পারবো, তার মানে ওই রিইনফোর্সমেন্ট গুলো মাঝখানে লাগবে, মাঝখানে কোনো কথা নাই, মাঝখানে লাগবে, বাট একটা নির্দিষ্ট দূরে যে কেটে দিতে পারবো। এখানে যে কেটে দিতে পারতেছি এবং এখানে যখন কাটবো, কাটার ক্ষেত্রে বলতেছে যেটা সাপোর্টের ফেস থেকে L1/8 ডিস্টেন্সে কাটতে পারবো। মানে সাপোর্টের ফেস থেকে আমি যদি চিন্তা করি তাহলে L/8 ডিস্টেন্সে কেটে দিতে পারবো। এখন এই যে রিইনফোর্সমেন্ট গুলা, এটাকে যদি আমি সেকশন হিসাবে এদিক থেকে দেখি তাহলে আসলে কিভাবে দেখবো? সবই বটম রিইনফোর্সমেন্ট। তার মানে আমি যদি দেখি এই জায়গায় একটা রিইনফোর্সমেন্ট দেখবো,
পাশাপাশি আমার আরেকটা রিইনফোর্সমেন্ট আমি দেখবো, যেটা ব্লু কালার দিয়ে এখানে আঁকা আছে, একই জায়গাতেই আছে, আসলে একই জায়গাতেই আছে, বাট আমি হচ্ছে না যেই জায়গাটাতে কাটবো সেই জায়গাতে একটা রিইনফোর্সমেন্ট দেখতে পারবো, আবার এইখানে কাটলে আর একটা রিইনফোর্সমেন্ট দেখতে পারবো। এটা কাটার উপরে ডিপেন্ড করতেছে। এই দুইটা রিইনফোর্সমেন্ট যেহেতু একই লেয়ারের মধ্যে আছে, জেনারেল প্র্যাকটিস হচ্ছিল এই রিইনফোর্সমেন্টটাকে উপরে আঁকা, উপরে একে বলে দেওয়া যে এটা হচ্ছিল 0 ইঞ্চ। তার মানে এটা বোঝাচ্ছে এই 0 ইঞ্চ দিয়ে যে এই রিইনফোর্সমেন্ট আর এই রিইনফোর্সমেন্ট আসলে একই লেয়ারে আছে, বোঝার সুবিধার্থে উপরে নিচে আঁকা হয়েছে। ঠিক আছে, এই জিনিসটা এখানে হচ্ছিল 0 ইঞ্চ বলা আছে। তার মানে আমি যদি এখন আমার কেসে আসি, আমার কেসে আমার এখানে স্পেসিংটা দেখে আসো, মিড স্প্যানে লাগবে হচ্ছিল নাম্বার 4 14 ইঞ্চি সেন্টার টু সেন্টার। ওকে ডান। তাহলে এইখানে দুই ধরনের রিইনফোর্সমেন্ট আছে, একটা আমি একটু নিচে আঁকলাম, একটা একটু উপরে আঁকলাম। এই দুইটা রিইনফোর্সমেন্ট আবার বলে দিছি যে এটা 0 ইঞ্চ দূরে আছে, তার মানে একই লেয়ারে আসলে আছে। এবং এই যে উপরের রিইনফোর্সমেন্টটা, এইটাকে বলা হচ্ছে যে আমি এইখান থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্ত দূরে কাটতে পারবো, কত সেটা বলা হচ্ছে হলো L/8। তাহলে L/8 হইলে এটা 15/8, তার মানে অ্যাপ্রক্সিমেটলি 2 ফিট। 2 ফিটের চেয়ে একটু কম আসে, আমরা জাস্ট আপার রাউন্ডিং করে এখানে সরাসরি 2 ফিট বলে দিলাম। তাহলে এইদিকে 2 ফিট দূরে কাটবো, এদিকে হচ্ছিল 2 ফিট দূরে কেটে ফেলবো। আর বাকি যে রিইনফোর্সমেন্টটা আছে সেই রিইনফোর্সমেন্টটাকে সাপোর্টের ভিতরে 6 ইঞ্চি পর্যন্ত এক্সটেন্ড করতে হবে। তাহলে আমার রিইনফোর্সমেন্টটা কিভাবে আমি বসাবো সেটা খুব ক্লিয়ারলি আইডিয়াটা পাওয়া যাবে। এখন এইখানে দেখো যে স্পেসিং এর ক্ষেত্রে আমার ছিল হলো নাম্বার 4/14 ইঞ্চ সেন্টার টু সেন্টার, বাট আমি যখন লিখছি এটাকে লিখছি 28 ইঞ্চ সেন্টার টু সেন্টার। এটার কারণ কি, খুবই ইজি। আমাকে বলা হচ্ছিল যে মিড স্প্যানে 14 ইঞ্চি পরে পরে আমাকে রিইনফোর্সমেন্ট গুলো বসাইতে হবে। তার মানে এটা 14 ইঞ্চি, এটা 14 ইঞ্চি, এটা 14 ইঞ্চি, সবই 14 ইঞ্চি পরপর। বাট দেখানোর সময় আমি যেটা করছি, আমি এই রিইনফোর্সমেন্টটা আর এই রিইনফোর্সমেন্ট এইটাকে ফোকাস করছি, অথবা হচ্ছে উপরেরটাকে ফোকাস করছি। তাদের মধ্যে আসলে ডিস্টেন্স এখন কত হয়ে গেছে সেটা দেখতে হবে। তাহলে এটা হচ্ছে হলো 28 ইঞ্চি, তাহলে পরেরটাও 28 ইঞ্চি হবে। আর তুমি যদি এইখানে যে ব্ল্যাক কালার আছে এটাও যদি চিন্তা করো, এটা হয়তো 28 ইঞ্চি হয়ে যাবে। সেই কারণে দেখানোর সময় আমি হচ্ছে এইভাবে দেখাচ্ছি যে নাম্বার 4/28 ইঞ্চ সেন্টার টু সেন্টার। তো এই হচ্ছে আমাদের পজিটিভ রিইনফোর্সমেন্টের ডিটেইলিং। এখন বলো তোমাদের কারো কি বুঝতে কোনো সমস্যা আছে? কোনো কনফিউশন থাকলে বলো, কনফিউশন থাকতেই পারে, থাকলে বলো। কোনো রেসপন্স দরকার তোমাদের, ইয়েস নো কিছু একটা বলো। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। তোমার কোনো রেসপন্স থাকে না কেন? তোমরা যদি বুঝো তাহলে ইয়েস বলো, আর যদি কমপ্লিটলি নাও বুঝে থাকো সেটা না বলো, আমি আবার বুঝাবো, আবার রেসপন্স কি বলবো। জি স্যার, 0 বুঝতে ইঞ্চিটা পেরেছি। আবার বলো কোনটা বুঝাবো আবার? 0 ইঞ্চিটা 0 ইঞ্চি। এইটা বুঝতে পারছো আমি কি বলছি? এই জায়গাটা যে রিইনফোর্সমেন্ট গুলো যে বসাবো, যখন স্ল্যাবে তুমি রিইনফোর্সমেন্ট বসাবা, তোমাকে এখানে সাজেস্ট করা হচ্ছে যে কিছু রিইনফোর্সমেন্ট তুমি সাপোর্ট পর্যন্ত নিয়ে যাবা, কিছু রিইনফোর্সমেন্ট কেটে দিতে পারবে। তো আমি যদি এই লেআউটটা চিন্তা করি যে একটা রিইনফোর্সমেন্টকে আমি সাপোর্ট পর্যন্ত কন্টিনিউ করবো, তারপরের রিইনফোর্সমেন্টটাকে কেটে দিব, তারপরে রিইনফোর্সমেন্টটাকে আবার হচ্ছে হলো সাপোর্ট পর্যন্ত কন্টিনিউ করবো। এভাবে একটা প্যাটার্নে যদি ফেলি, আমি যখন সেকশন ড্র করবো, সেকশন ড্র করলে আমি এই রিইনফোর্সমেন্টটাকে দেখবো অথবা এই রিইনফোর্সমেন্টটাকে দেখবো। আমি যে জায়গাতে ড্র করতে চাই আমার সেকশন, তার উপর ডিপেন্ড করে।
বাট এখানে যে দুই টাইপের রিইনফোর্সমেন্ট আছে সেটা বোঝানোর জন্য আমরা যদি নর্মালি সেকশনটা ড্র করতাম তাহলে এইরকম দুইটা লাইন দেখতে পেতাম। একটা হচ্ছে হলো এই যে ব্ল্যাক কালারের যে রিইনফোর্সমেন্টটা সেটা, আর এই যে হুক, এই হুকটাকে আমরা দেখতে পেতাম। এটাই এভাবে আসলে দিলে তোমরা জেনারেলি আর কি ইঞ্জিনিয়াররা কনফিউজড হয়ে যেতে পারে। সেই কারণে আমরা যেটা চিন্তা করি এইটাকে আমি একটু উপরে ড্র করব, জাস্ট ড্রয়িংটা, আর কিছুই না। এক্সিকিউশনের ক্ষেত্রে এটার কোনো মানেই নেই। ড্রয়িং এর সময় জাস্ট বলে দিতে হয় এখানে যেটা 0 ইঞ্চি। তার মানে এই লেয়ার আর এই লেয়ারের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই, এটা বেসিক্যালি এই লেয়ারের সাথে একই সাথে থাকবে। যদি তুমি এই সাইড থেকে দেখো, এই সাইড থেকে যদি দেখো সবগুলাই আসলে বটম রিইনফোর্সমেন্ট, তার মানে একই লেয়ারে তারা থাকছে। এই জিনিসটাই বললাম যে 0 ইঞ্চি। আচ্ছা, এখন এটা হচ্ছে না আমাদের ফ্লেক্সারাল যে রিইনফোর্সমেন্ট গুলো ছিল সেইটাকে আমরা এখানে বার কাট অফ বা এগুলো করলাম। এছাড়া আমরা ওয়ান ওয়ে যদি চিন্তা করি, এটা আমি ছোট করি একদম স্ল্যাবটা। ওয়ান ওয়েতে আমাদের শুধুমাত্র একদিকে লোড ট্রান্সফার হচ্ছে, এটা ধরে নিয়ে আমরা হচ্ছিল ডিজাইন করলাম। কিন্তু যখন আমরা স্ল্যাব ডিজাইন করি, স্ল্যাব ডিজাইনের ক্ষেত্রে আমাদেরকে বলা হচ্ছিল যে মিনিমাম রিইনফোর্সমেন্ট দিতে হবে। আমরা তো ওয়ান ডি যেদিকে লোড ট্রান্সফার হচ্ছে সেই দিকে ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট বের করে চেক করে আসছি, যেটা আসলে মিনিমামের থেকে বড় না ছোট। এট দ্য সেম টাইম আমাদেরকে চিন্তা করতে হবে যে ক্র্যাক তো শুধু যেদিকে লোড ট্রান্সফার হবে ওইদিকেই হবে না, টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ তার বিপরীত দিকেও হতে পারে। তার মানে তার বিপরীত দিকেও আমাদের টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট দিতে হবে। মানে কোনো ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট যে ডিরেকশনে তুমি দিবা না সেই ডিরেকশনেও তোমাকে হচ্ছে হলো টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট দিতে হবে। তো এটা আমরা যে ডিরেকশনে লোডটা ট্রান্সফার হচ্ছে, তার মানে বিম যে এখানে আছে সেই ডিরেকশনের রিইনফোর্সমেন্ট গুলো বসাই। আর পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি আমি চিন্তা করি, তার পারপেন্ডিকুলার ডিরেকশনেও কিছু রিইনফোর্সমেন্ট আমাকে দিতে হবে, যেগুলোকে আমরা বলতেছিলাম হচ্ছিল টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট। তো টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্টের জন্য আমি অলরেডি হচ্ছিল এখানে, যেহেতু এটা ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্টটা টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজের সমান আসছিল, এটা আমি জানি যে 17 ইঞ্চি পর দিতে হবে নাম্বার 4। তার মানে আমি এখানে যেটা করব, যে ডিরেকশনে রিইনফোর্সমেন্ট লাগবে ফ্লেক্সার তার বিপরীত ডিরেকশনে এই যে ডট যেগুলো চিহ্ন আছে এই ডটগুলো দিয়ে বোঝানো হচ্ছে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট। এটা হলো নাম্বার 4 এট দ্য রেট অফ 17 ইঞ্চি 7%। এইভাবে আমরা হচ্ছে রিইনফোর্সমেন্ট গুলো প্রোভাইড করে দেব। তো তোমাদের যখন পরীক্ষায় এটা ম্যাথমেটিক্যাল প্রবলেম হিসেবে আসবে, তোমাদের এই ক্যালকুলেশনের জন্য যেরকম মার্কস থাকবে এই ডিটেইলিং এর জন্য মার্কস থাকবে। কেউ যদি কমপ্লিট করতে চাও তাহলে হচ্ছে তোমার এই ক্যালকুলেশন প্লাস হচ্ছে এই ফাইনাল ড্রয়িংটা করে দিতে হবে। ফাইনাল ড্রয়িং যদি না করো তাহলে কিন্তু মার্কস পুরোপুরি পাবা না, এটা একটু মাথায় রাখতে হবে। ড্রয়িং হচ্ছে হ্যান্ড স্কেচ করবা, কোনো স্কেলিং বা কোনো কিছুই দরকার নেই। এখানে আমি কত ইঞ্চি পর দিলাম এটা নিয়ে খুব একটা মাথা ব্যথা করার দরকার নেই। একটা একটু ছোট আর একটা একটু বড় হলে তোমার নাম্বার কমবে না, জাস্ট ডিস্ট্রিবিউশনটা দেখাবো যে এখানে কত ইঞ্চি পর আসলে দেওয়ার কথা। সেটা আমি অবশ্যই চিন্তা করবো যে তোমরা পরীক্ষার সময় ড্রয়িং করতেছো, কিন্তু এইভাবে হচ্ছে ড্রয়িং করবো না, এইটা হচ্ছে বিম স্যার বুঝে নেবে, এটা না। জিনিসটা হচ্ছে যেটাই ড্র করবা স্কেলিং লাগবে না, বাট অ্যাটলিস্ট যাতে সেই জিনিসটা বোঝা যায় তুমি কি আঁকতে চাচ্ছ, ওইভাবে চিন্তা করবো। আচ্ছা, এখন তোমাদের মোটামুটি ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইন যেটা, এটা এই প্রবলেমটা করাইলাম। একই রকম জিনিসই ওয়ান ওয়েতে আসতে পারে, পরীক্ষায়ও আসে না সামথিং কিছু একটা। সো এটা করলে মোটামুটি তোমাদের ওয়ান ওয়ে স্ল্যাব হচ্ছিল, আশা করি পারবা। বাকি যে কন্ডিশনে আমি দেই কেন কারণ এখানে কন্ডিশন চেঞ্জ হলে যেগুলো হতে পারে, স্ল্যাবের রিইনফোর্সমেন্টের গ্রেড চেঞ্জ হলে এগুলো চেঞ্জ হয়ে যাবে, বা মিনিমাম থিকনেস সাপোর্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়ে যাবে। সো সাপোর্ট কন্ডিশন খুবই ইম্পর্টেন্ট। এখানে আমার ভ্যারিয়েশনের মেইন জায়গাটা হচ্ছে সাপোর্ট কন্ডিশন।
এটা খুব ভালো করে চিন্তা করে তারপরে করবে। তো এই হচ্ছিল মোটামুটি তোমাদের ওয়ান স্ল্যাব ডিজাইন, এবং মোটামুটি এটা দিয়েই হচ্ছিল আমাদের সিলেবাসটা শেষ করলাম আমরা। তো নেক্সট উইকে যখন ক্লাস হবে, দুইটা ক্লাস, সেগুলো হচ্ছিল solely তোমাদের কি কি প্রবলেম হচ্ছে বা কি কি প্রবলেম আছে সেটার ডিসকাশন ক্লাস। তোমরা নিজেরা পড়ে আসবা, পড়ে আমার সাথে ডিসকাস করবো যে কোন কোন জায়গায় সমস্যা আছে, কি কি প্রবলেম ফেস করতেছে। ঠিক আছে, তো আজকে ক্লাস মোটামুটি এই পর্যন্তই, আমি রেকর্ডটা অফ করে দিই।